স্যার লোড আছে, ভিড় আছে, সবই আছে, কিন্তু সেটা তো হাট বাজারের মতো হবে না স্যার। এই কোনো ওটির মধ্যে এটা পাবেন নাকি? যে এটা ওটির মধ্যে নিয়ে আসছে কেন? কে নিয়ে আসছে? এই যে আরে সে কনসার্টের আছে। আপনি কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কথা একটা ঘুষ করে বলবেন, লিখতে হয় মানে কেন স্যার? মানে কেন মানে? আমি ডক্টর বিসি ধর্মেন্দ্র চন্দ্র বর্মন। That is not the matter. That is the matter. Must stop. কিসের সব? Control your mouth. কন্ট্রোল মাস বা আমি সাসপেন্ড করি স্যার, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। ওকে স্যার, সাসপেন্ড করি। যারা ডিজির সাথে এরকম বিহেভ করে তার রোগীর সাথে কি বিহেভ? আমি রোগীর সাথে স্যার অনেক ভালো বিহেভ করি, কিন্তু যারা এই দায়িত্বে আছে তাদের সাথে আমার ভালো বিহেভ করার মতো। কেন? Who are you? এইভাবে ভাষা না না, তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশ নিয়ে যে কথা বলেন, ডক্টর কমিউনিটি ইজ নট ফিট ফর দ্য পপুলেশন অফ বাংলাদেশ। সেটা অন্য জিনিস। হ্যাঁ, ওটাই স্যার। আপনি তো বিহেভই শিখেন নাই। স্যার আপনি 3 দিন ধরে আমরা ট্রেনিং করলাম, আপনার আসার কথা ছিল 2 দিন, আপনি একদিন আসেন নাই। সেটা তো অন্য কথা। হ্যাঁ, অন্য কথা বলে Who are you? এইভাবে ভাষা না না, তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশ নিয়ে যে কথা বলেন, তুমি কি আজকে ভিডিও করতে? ভিডিও করো। 3 দিন কোথায় আমরা কত ব্যস্ত থাকি স্যার। আমি আদারওয়াইজ আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আছি কিনা, সে কি ধরনের কথা বলতে পারে? স্যার আমাদের সাথে কখনোই এরকম, আমাদের সাথে সবসময় লোভ হয়েছে কথা বলছে, আর কেন এরকম করতেছে বুঝতে পারছি না। অপারেশন থিয়েটারে উনি দেখতে গেছেন। হ্যাঁ, তো আমি ওখানে অপারেশন থিয়েটারেই আছি, কারণ আমরা সবসময় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টেই থাকি। হ্যাঁ, পাশে থাকি বা ওখানে থাকি, আর পাশের রুমে থাকি, ওখানে সবসময় আমাদের মনোযোগ ক্যাজুয়ালিটিতে থাকে, কারণ কখন কোন দুর্ঘটনা কোনো কি হয় আমরা সবসময় প্রস্তুত থাকি, মানসিকভাবে প্রস্তুত থাকি যে একটা দুর্ঘটনা হলে। উনি আসে, উনি টেবিল নাই কি না কি এটা বলার জন্য আমি 3বার করে ওনাকে নাম বলার পরে উনি আমাকে মানে তুচ্ছ তাচ্ছিল্যভাবে মানে বলতেছেন। আমার কিন্তু চাকরি বেশি দিন নাই, আমি মানে আর 1 বছর পরে আমি পিআরএল চলে যাব। আমি অনেক সিনিয়র, প্রেক্ষাপট এটার জন্য দায়ী আমি মনে করি যে কর্তৃপক্ষের অবহেলা, মানে আমাদের এরকম করে আরো ম্যান পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ, যে আমাদের সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না। আমার গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে আবার জেনারেল এখানে আছে, তার উচিত গাইনি ডিপার্টমেন্টে কাজ করা। এইগুলো মিসম্যানেজমেন্ট, যে পোস্টিং এর নামে এগুলো আমি দেখি যে আমার মানে আসলে মানে কি বলবো, স্বাস্থ্য সেবাটা পুরাটাই একটা করে উদ্ভট উটের পিঠে চলতেছে এরকম মনে হয় আমার কাছে। হ্যাঁ, যে আমি হেলথ সাব সেন্টার থেকে এ পর্যন্ত উঠে আসছি, সাব সেন্টারে দেখি যে কোনো ওষুধপত্র চুরি হয়ে যায়, টিএইচএ সিভিল সার্জন থেকে এরা ঠিক মতো দায়িত্ব পালন করে না, যে কোনো কাজ করতে গেলে পয়সা দিতে হয়, সব জায়গায় দুর্নীতি। এইসব চিন্তা ভাবনা করে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই। আমি সাসপেনশন চাই, আমি সাসপেন্ড করতে, আমি সরকারি চাকরি করতে চাই না। আর স্বাস্থ্য যারা রাজনীতি করে, পলিটিক্স করে, তারাও পলিটিক্সের সময় আসে খোঁজ নেয়, তারপরে আর কোনো আলোচনা হয় না, এইসব নিয়ে হয় না। আর গবেষণা এদেশে সঠিকভাবে হয় না, ওটা ফলস, একটা নীলক্ষেতের জায়গায়, নীলক্ষেতে ওখানে সবাই রিসার্চ পেপার জমা দিয়ে এগুলো করে, সত্যিকারের কোনো রিসার্চই হয় না, সম্পূর্ণটাই একটা ভ্রান্তির মধ্যে চলতেছে স্বাস্থ্যসেবা। এই জন্য আমি এগুলো খুব ত্যক্ত বিরক্ত, এবং এই লোকের ব্যবহার আরো আমি গুরুজনের মতো মনে করছিলাম যে আমাদেরকে গাইডলাইন দিবে। আমার লাইফ শেষ, এখন আমার চাকরি শেষের দিকে। আজকে আমার ফ্রেন্ডরা সবগুলো প্রফেসর হয়ে গেছে বিভিন্ন সেক্টরে, আমার বিভিন্ন কারণে হয়নি। আমি ট্রেনিং পোস্ট পাইতে 5 বছর দেরি করা লাগছে, আমাকে ট্রেনিং পোস্ট পাইতে 5 বছর দেরি করতে হয়েছে আমাকে। যে এগুলো ডিজি অফিসে, আমার ডিজি অফিসে ডিজি দেখায় কি যে ট্রেনিং আপনি যান, নেতাকে ধরে ট্রেনিং পোস্ট নেন, এই ধরনের কথাবার্তা ডিজি অফিস থেকে আমরা শুনতে হয়। একটা আলোচিত ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনলাইনে, অনেক আলাপ আলোচনা হচ্ছে যে একজন ডাক্তার ভদ্রলোকের সাথে ডিজি ভদ্রলোকের যেই দুর্ব্যবহার, যেটা শুনলাম ভদ্রলোকের কাছ থেকে, যে বেসিক্যালি ভদ্রলোক বীতশ্রদ্ধ এই দেশের অনিয়ম, অনাচার, অন্যায়, পাণ্ডামি, এবং এখানে নীলক্ষেতে গিয়ে চোথা লিখে এসে হইতেছে, তারপর রাজনৈতিক পাণ্ডাদের ধরে হইতেছে প্রমোশন পেয়ে যাচ্ছে, আর ভদ্রলোক ওনার পাওনা প্রমোশন হোক অথবা যেটা করণীয় সেটা কোনো কিছু করতে পারতেছেন না। এবং ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি একটু নিরীহ টাইপের লোক, এবং এই কারণে ওনাকে পাইয়া বসছে আর কি সবাই মিলে। এই কারণে উনি যেহেতু এগুলোর সাথে টিকতে পারতেছেন না, আবার আমেরিকাও চলে আসতে পারতেছেন না, এই জন্য উনি মনের দুঃখে উনি রিটায়ারমেন্টে যাবেন। তো এই জন্য এই ভদ্রলোককে কোনো কিছুর পরোয়া করতেছেন না, এবং ডিজি সাহেবকে বলছেন যে আপনি আমাকে সাসপেনশন দিলে দেন, আমার আর ভাল লাগে না, আমি পারি না এখন, ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা আমার এমনিতেই। সেখানে পার্টিকুলারলি কী হয়েছে সেটার যে একটু ব্যাখ্যা ওই ভদ্রলোক দিলেন,
যে সেখানে শুনে যতটুকু বুঝছি যে অপারেশন থিয়েটারে একটা হচ্ছে টেবিল রাখা। সো ডিজি ভদ্রলোক ঢুকে এখানে কেন টেবিল রাখা, এই কারণে দুর্ব্যবহার করা শুরু করছেন এই ডাক্তার ভদ্রলোকের সাথে। ডাক্তার ভদ্রলোকের কথা হচ্ছে যে এই টেবিল আমি এখানে জয়েন করার আগে থেকেই আছে, এটা হাজার হাজার বছর ধরে এখানে এই টেবিল আছে, নাম্বার 1। নাম্বার 2, এই দেশে আমাদের কোনো কিছু নিয়মকানুন মেনে করা হয় না এবং আমাদের রিসোর্সেস নাই, বা যদি বা রিসোর্সেস থাকেও সেগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় না। ডাক্তার আছে গুন্ডামি, পান্ডামি, সন্ত্রাসী, দুর্নীতির সাথে জড়িত, বাজেট হয় না, কোনো কিছু ঠিকমতো হয় না। তো সেটার দায়িত্ব এই ভদ্রলোকের না, কিন্তু এই ডিজি এসে শুরু করছে এর সাথে। এবং সেই টেবিল সেখানে কেন সেটার ব্যাখ্যা একটা উনি বললেন, উনি আসার আগে থেকে এই টেবিল এখানে। আরেকটা হচ্ছে যে রিসোর্সের অপ্রতুলতা, যেই কারণে এই টেবিলের উপর রেখে সবাই লেখালেখি করে, সকল ডাক্তাররা গাদাগাদি করে একটা জায়গায় বসে, আলাদা বসার জায়গা নাই, আলাদা টয়লেট নাই। টেবিলটা আজকে হলো যে কাছে বোধহয় কত কত আগে থেকে আছে, আমার আসার আগে থেকে টেবিল ওখানে আছে। ডিরেক্টর স্যার প্রতিদিন আসে দেখেন, দেখে যে ওটা টেবিলটা অনেক মনে করেন না যে ওটা অনেক, কারণ আমাদের ইন্টারনি ডাক্তাররা অনেক লিখতে হয়, কি লিখতে হয়। আমাদের ছোট পরিসরে একটা অপারেশন থিয়েটার, হ্যাঁ, আমাদের বড় পরিসরে এখনো হয়নি। আমাদের অবজারভেশন ওয়ার্ডগুলা এখনো মানে কমপ্লিট হয়নি। সবকিছু মিলে আমাদের ডাক্তারদের বসার জায়গা নেই, ডাক্তার আমরা কোথায় বসবো এরকম ডাক্তার আমরা ওখানে সাফিসিয়েন্ট প্লেস নাই, একই রুমে সব ডাক্তার বসে, বাথরুম নাই ওখানে থাকার ডাক্তারদের, তাদের ক্রাইসিস। এই সমস্যাগুলো আমরা সমস্যা মনে করি না, এগুলো আমরা তারপর আমরা চেপে রেখে কাজ করি, যেগুলো আমরা না, আমাদের দেশে গরিব, আমাদের দেশকে ওইভাবে আমরা চিন্তা ভাবনা করে কাজ করি। সো এসবের মধ্যে এসে ওই ডিজিআই এসে ভদ্রলোক ওনার সাথে দুর্ব্যবহার করা শুরু করছে। তো সেই ক্ষোভের জায়গা থেকে ভদ্রলোক আর কি আর সহ্য করতে পারেন নাই। উনি অনেকটা মনে হলো আমার মতো, এই যে ভদ্রলোক যেরকম মুখে মুখে জবাব দিয়ে শুরু করছেন, আমার ঢাকা ইউনিভার্সিটির ঘটনাটা এরকম ছিল আর কি, এভাবে মুখে মুখে বেয়াদবি করতে শুরু করছিলাম। লুকস লাইক আমাদের এখানে আপডেট আছে, চাকরি চলে গেছে ভদ্রলোকের। যে ডিজি হুজুর আছেন না, হুজুর চাকরি খেয়ে দিচ্ছেন। এটা অপ্রত্যাশিত না, কিন্তু তখন যখন দেখতেছিলাম তখন ভাবতেছিলাম যে হুজুর এত বড় দাড়ি, আল্লাহর এত বড় পরহেজগার বান্দা, উনি কি শেষ পর্যন্ত নবীজির আদর্শ অনুসরণ করে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে ধর্মে, সেই আদর্শ অনুসরণ করে একটা সভ্য ভদ্র আচরণ করবেন, একটা মানবিক আচরণ করবেন, নাকি পান্ডামি করে খেয়ে দিবেন? তা আমার একটা ধারণা ছিল যে উনি পান্ডামি করে চাকরি খেয়ে দেবেন। এদের তো ধর্মের সাথে জীবনের কোনো সম্পর্ক, সংযোগ, সংশ্লেষ নাই কোনো কিছু। কোথায় ধর্ম? একটা সাংস্কৃতিক পোশাক আশাক আছে না, তো ওইরকম বাঙালিদের সাংস্কৃতিক পোশাক হচ্ছে বোরকা পরা, তারপর দাড়ি রাখা, নামাজ পড়া, এগুলো সব সাংস্কৃতিক তাদের আচরণ। কি করতেছে, কেন করতেছে, কোনো হুঁশ নাই, চরিত্রের সাথে কোনো সম্পর্ক নাই। সো ওই পার্টটা অবাক হই নাই, অবাক করে নাই, বরং যা প্রত্যাশা করছি সেভাবেই ভদ্রলোক আচরণ করছেন। অকুস্থলে পান্ডামি করছেন। পরবর্তীতে যে কোনো ধরনের বিবেকের দংশন হয়েছে, ঠান্ডা মাথায় শান্ত হওয়ার পর ওনার মনে হয়েছে যে না, এটা তো ধর্মীয় শিক্ষা না। ওনার 2 দিন উপস্থিত থাকার কথা, উনি কোনো দিনই উপস্থিত হন না। আবার সেটা বলেন, ওনার যুক্তি হইতেছে কি জানি, আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস, বাঙালি বদমাইশ। 3 দিন কোথায় আমরা কত ব্যস্ত থাকি সেটা স্যার, আমি আদালত আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস আছে কিনা, সে কি ধরনের কথাবার্তা বলেন? জীবনে দেখলাম না কোনো আমেরিকানের আনএভয়েডেবল সার্কামস্টেন্সেসের কারণে একটা কোনো মিটিং মিস করতে, একটা কোনো অ্যাপয়েন্টমেন্ট মিস করতে, একটা কোনো টাইম 1 সেকেন্ড হেরফের হইতে। আর বাঙালি দাড়িওয়ালা হুজুর বাটফার মিথ্যাবাদী, ওনার আনএভয়েডেবল সার্কামস্টেন্স বুঝাইতেছেন না। এখন এই ঘটনা নিয়ে আলাদা করে আর কি বলবো, রাইট, আলাদা করে কি বলার আছে? এটাই বাংলাদেশ, এগুলাই চলে, মানে এগুলাই নিত্য নৈমিত্তিক ঘটনা, এগুলাই সবখানে চলতেছে। এবং যেই দুঃখ ক্ষোভ খেদের কথা ভদ্রলোক জানাইলেন, যে দেখেন ওনাদের ডাক্তারদের কিন্তু বাংলাদেশের সবচাইতে দুর্বিষহ জীবন ডাক্তারদের। তার মানে এই না যে ওনাদের পান্ডামি লঘু হয়ে যাচ্ছে, ওনারাও কিন্তু পান্ডা। এই দুর্বিষহ জীবনের মধ্যে আবার ওনারা পান্ডামি করেন। এই পান্ডামি করার কারণ পিছনে আবার ওনাদের এই ক্ষোভ খেদ আছে যে আমাদের এত কষ্ট করি আমরা। কে কষ্ট করে নেই দেশে? শুধু কি ডাক্তাররা? সবাই কষ্ট করে। তো সবাই ডাক্তার হইতে চায়, সবার ধারণা এখানে অনেক টাকা পয়সা, এই ভেবে হইতেছে পঙ্গপালের মতো ছাপায়া পড়ে আগুনের মধ্যে। তারপর সেখানে যাওয়ার পর বুঝতে পারে যে 1000 টাকা ভিজিট ফি এটা সবাই পায় না, এবং এটা পাওয়া সহজ ব্যাপার না। সেই পর্যন্ত যাইতে যাইতে হালুয়া টাইট। তো সেটা তার স্টুডেন্টের অবস্থায় আমরা কেউ জানতাম না, বা আমাদের বাবা মা জানতো না। সবাই ভাবতো যে ডাক্তার হইলে টাকা, এই জন্য সবাই ছাপায় পড়ে। তারপর বিপদ বুঝতে পেরে তারপর একটা গল্প দেয় যে আমরা হচ্ছে এত কষ্ট করতেছি, এত মানব সেবা করে, তারপরে কোনো মূল্যায়ন পাই না। সব গেছিলেন তো টাকার জন্যে। তো যাই হোক, এই কষ্ট বাংলাদেশের সবার, সকল পেশাজীবীর, এটাই বাঙালির জীবন। কিন্তু বাঙালির এগুলো বললে ভাল লাগে না, তাদের ভাল লাগে ইতিবাচক মারানি ভিডিও। তাদের কথা হইতেছে আপনি কি জানি বলে কেন নেতিবাচক আলোচনা করেন, এবং আপনি কেন আমেরিকাকে বাংলাদেশের চেয়ে ভালো এটা বোঝানোর চেষ্টা করেন। তো এই জন্য আসলে আমার আর বেশি কিছু বলার নাই। এগুলা চলতেছে, এগুলাই চলতে থাকবে। মঘের মুল্লুক চলছে গাড়ি, যাত্রাবাড়ি।